This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. যুদ্ধ শুরুর আগে প্রতিপক্ষের শক্তিটা একটু যাচাই করে নেওয়া আর কি, সে সম্পর্কে আন্দাজ না থাকলে লড়তে নেমে কি হাল হয় সেটা তো এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে ইডি। তারা তো দেখে নিয়েছে ওই সন্দেশখালিতে গিয়ে তদন্তকারীরা কী ভেবেছিলেন যে দোরগোড়ায় দাঁড়িয়ে ওই একবার যাবেন বাড়ির সামনে, কড়া নাড়বেন, নেড়ে বলবেন শাহজাহান বাড়ি আছো সন্দেশখালিতে, ব্যাস তাহলেই সব হয়ে যাবে। প্রশ্ন করলেই চৌকাঠে দাঁড়িয়ে তিনি একদম হাতে মালা ঠালা নিয়ে আপ্যায়ন করে নেবেন। কিন্তু নাম যার শাহজাহান, তার সৈন্য সামন্ত, লোক লস্কর, পাইক বরকন্দা যেগুলো যে থাকবে, প্রয়োজনে সেই সেনাবাহিনী যে ময়দানেও নামবে, এই আন্দাজটুকু না ইনি করতে না পারা ঠিক ভালো লাগলো না। এটা এক্সপেক্টেড ছিল তারা এই ব্যাপারটা বুঝতে পারবে, অন্তত এই আন্দাজটুকু অন্তত তাদের থাকবে। এতদিনের অভিজ্ঞতা, এত গুরুত্বপূর্ণ সব কাজকর্ম, গুরুত্বপূর্ণ তদন্ত করে এবং তাতে মাঝে মধ্যেই তো কেষ্ট বিষ্টুদের কাছে যেতে হয়, রাজা মহারাজা এই সমস্ত জায়গাগুলো তো তারা ঘুরে এসছে আগে আর কি। তো এইটুকুনি তাদের আন্দাজে রইল না। এখন দেখুন তার মাসুল গুনছে কে? তারা ভুল করলো আর তার মাসুল গুনছে রাজ্য সরকার। এক্স্যাক্টলি, আপনারা ঠিক শুনেছেন, ইডির ভুলের মাসুল এই মুহূর্তে রাজ্য সরকার গুনছে। দেখুন, লোকসভা ভোটটা কবে হবে সেটা তো এখনও ঠিক নেই, অথচ কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা নাকি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে মাথা ঘামানো শুরু করে দিয়েছে। এগুলো কি করতো? মানে আইন শৃঙ্খলা নিয়ে তারা বলে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশনারকে নাকি রোজকার রোজ রিপোর্ট পাঠাতে হবে। আচ্ছা, এই রকম ঘটনাটা, এর পেছনে তো ওই একটা ভুল, ইডির ওই একটা ভুলই দায়ী। ওই সরবেরিয়ায় শাহজাহানের গ্রামে খোঁজ খবর না নিয়ে ওইভাবে যদি তারা চলে না যেত, এইরকম হেনস্থা হতে হতো রাজ্যের। মানে সিআরপিএফকে শুধু সঙ্গে নিয়ে চলে গেল, অথচ তাদের কাছে অস্ত্রশস্ত্র ছিল, কিন্তু সামনে কতজন এসে দাঁড়াবে তার আন্দাজ ছিল না। আর এরকম যে হবে তারও নাকি আন্দাজ ছিল না। ফলে তারা নাকি শুধু শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেয়েছে। উস্কানি ছিল কিন্তু কোনো রকম প্রত্যাঘাত করেনি। এটার মধ্যে অবশ্য অনেকে স্ট্র্যাটেজি দেখছেন যে এটাই আগের থেকে তাদের ধারণা ছিল, যদি এরকম হয় তাহলে তারা কোনো রকম প্রত্যাঘাত করবেন না। কিন্তু এরকম যে হবেই এটা নিশ্চয়ই তাদের ধারণা ছিল না। মানে এরকম হতে পারে, আবার বলা যায় না কে যে কী করে। আমরা ধরে নিচ্ছি এখন অবধি অন্তত রাজ্য সরকারে তাদের মনে হতেই পারে যে গোটা দেশ তো তাদের ওই গান্ধীগিরির ফলে দেখে নিল যে ইডি আর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছেন, কিচ্ছু করছেন না, অত মানুষ। এবার সেটা তো কেন্দ্রীয় নির্বাচন কমিশনও দেখেছে, আর দেখার পরেই দিল্লি থেকে ব্যাস রাজ্য নির্বাচন কমিশনারের কাছে এই নির্দেশটা চলে এসছে। ওই এখন থেকে রোজ, এমনকি রোববার বা ছুটির দিনেও রাজ্যের কোথায় কি হচ্ছে তা পাই টু পাই জানাতে হবে দিল্লিকে। তার মানে সরবেরিয়ার ঘটনা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের মাথায় এমনভাবে গেঁথে গেছে যে সেই মাপকাঠিতে এখন তারা গোটা বাংলাকে মাপতে শুরু করেছে। নাকি কিভাবে মাপবে সেটা বোঝার চেষ্টা করছে। মানে ইডি যে ভুলটা করেছে সেই ভুলটা তারা বোধহয় করতে চায় না, তারা বুঝে নিতে চায় যে আগের থেকেই ওখানে কত সৈন্য সামন্ত গোটা বাংলা জুড়েই আছে, কতটা প্রস্তুত তারা, কিভাবে তারা, অথবা এটাও হতে পারে জানেন তো, আমরা শুধু সৈন্য সাবুদের কথা ভাবছি, এটাও হতে পারে তারা হয়তো ভাবছেন এখানে তো খেলা হয়, ফলে কত খেলোয়াড় আছে, কী নিয়ে তারা খেলে, এই ব্যাপারটা বুঝে নেওয়াটা দরকার। কিন্তু মাঝখান থেকে হলোটা যেটা, মার খেলো ইডি, মারলো শাহজাহানের লোকেরা, আর মুখ পুড়ল রাজ্য সরকার। এবার এটা অনেকটা শুনে কারোর মনে হতে পারে এ তো সেরকম ব্যাপার হলো আর কি, যে ডিম পাড়ে মুরগি খায় দারোগা। এও তাই, কে কী করলো আর কে লাভের গুড় কোড়াবে এটাও তো একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ালো। আলটিমেটলি ডিমটা খাবে কে এই গোটা বিষয়টায়? এবার চিন্তা করুন, সন্দেশখালির প্যারামিটারে যদি লোকসভা ভোটের নিরাপত্তা ঠিক করে নির্বাচন কমিশন, তাহলে কি হতে পারে? মানে এই সব কিছুরই তো একটা আফটার এফেক্টস আছে, এখানে সেটা বুঝে নেওয়া দরকার যে এই শুধু রিপোর্ট চাইছে, শুধু তো রিপোর্টগুলো ওই সাজিয়ে রাখার জন্য না, নিশ্চয়ই এর পরিপ্রেক্ষিতে কিছু তারা সিদ্ধান্ত নেবে। সেগুলো কি হতে পারে? নিশ্চয়ই সামনে লোকসভা ভোট আসছে, সেখানে তারা কী রকম নিরাপত্তার ব্যবস্থা
করবে, সেটাই তো তারা বোঝার চেষ্টা করছে। তাতে হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকগুলো। ভেবে দেখুন, এক, কমিশন হয়তো ভোটের সময় রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দিল। দুই, ভোট পর্যবেক্ষকের সংখ্যাও হয়তো আগের থেকে অনেক বেড়ে গেল। তিন, অনেকগুলো ধাপে হয়তো এখানে বেশ কয়েক ক্ষেপে হয়তো এখানে ভোটটা হলো। এবার একটা জিনিস খেয়াল করে দেখুন, এই সবকটার যদি হয় অথবা কয়েকটাও যদি হয় এর মধ্যে, অথবা যদি একটাও হয়, তাহলে ভোটের সময় কেউ কি চাপে পড়বে না? চাপে তো পড়বে, কিন্তু দেখুন, এটা নিয়ে বোঝার খুব একটা অসুবিধা নেই। খাতায় কলমে যাই হোক, এ রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর কুচকাওয়াজ যত বাড়বে, বিজেপি সহ বিরোধীরা কিন্তু তাদের আস্ফালনটাও ততটাই বাড়বে, আর তৃণমূলের ওপর স্নায়ুর চাপটাও একই সঙ্গে বাড়বে। এবার বুঝতে পারছেন কোথায় কি হয় আর তার এফেক্ট কোথায় গিয়ে পড়ে। একটা ইট পড়ে হয়তো আপনার মঙ্গল গ্রহে, আর তার এফেক্ট পড়ে আমাদের এখানের ম্যাঙ্গালোরে। এটাই স্বাভাবিক। ভোট যুদ্ধের সময় সেই মাইন্ড গেম, এটা সামলাতে তো প্রচুর সময় লাগবে, এটা কোনো পার্টি চায়। আর এরকম অহেতুক হঠাৎ করে ওই কেউ যদি ব্যবস্থা করে দেয়, বেল মুঝে মার বলে কেউ ডেকে বসে, সেটা কার সামলাতে ভাল লাগে বলুন তো? তাও আবার এরকম ভোটের সময়। এই বর্তমানের স্বৈরাচারী স্বেচ্ছাচারী বিজেপি শাসক দল, তারা কোনো স্বশাসিত সংস্থাকেও নিজেদের নিয়ন্ত্রণের বাইরে রাখে না। এর আগেও আমরা দেখেছি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে কোভিডকে উপেক্ষা করে জোর করে বাংলায় 8 দফায় নির্বাচন করা। বিগত নির্বাচনে আমরা দেখেছি বিজেপির নেতারা ইলেকশন কমিশনের পদাধিকারীদের টেলিফোনে নির্দেশ দিচ্ছেন যে পোলিং এজেন্ট বসানোর, বুথ এজেন্ট বসানোর ক্রাইটেরিয়াটা পাল্টে দিন। অর্থাৎ নির্বাচন কমিশন বিজেপির অধীনে যে নিরপেক্ষভাবে কাজ করে না, এটা প্রমাণিত। এই মমতা ব্যানার্জি পরিচালিত বাংলাকে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়েও বিব্রত করবে, এটাই খুব স্বাভাবিক, সেটাই হচ্ছে। এই সময় দেখেছি বাইরে থেকে রোহিঙ্গাদেরকে এনে এখানে ভোটার আইডি কার্ড দিয়ে তাদেরকে বশ করিয়ে রাখা হচ্ছে, তাদেরকে ভোটের জন্য প্রস্তুত করা হচ্ছে। ভোট ব্যাংকের প্রস্তুতি রোহিঙ্গাদের উপর নির্ভর করছে, সাধারণ মানুষের উপর নির্ভর করতে পারছে না। তো সারা বাংলা জুড়ে তো একটা বিশাল একটা মানে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা অবশ্যই চাইবো ভোটের আগে শান্তি শৃঙ্খলা আসুক। বুঝতে পারলেন তো আশঙ্কার জায়গাটাও বুঝতে পারলেন এই যাবতীয় কথাবার্তা শুনে শান্তবাবু, আর লকেট চ্যাটার্জির বক্তব্য শুনে এইটাও তো বুঝতে পারলেন এবার গোটা প্রচারটা ঠিক কোন খাতে যাবে। এর সঙ্গে আপনাদের মনে করিয়ে দিই, আপনাদের নিশ্চয়ই মনে আছে, তাও একবার মনে করিয়ে দিই। জাস্ট এটার সঙ্গে আমার মনে ছিল এটা বেশ সম্পর্কযুক্ত। এই রাজীবা সিনহা, তাকে তো সম্প্রতি এবার গিয়ে আদালতে গিয়ে ক্ষমা প্রার্থনা করতে হয়েছে, ভুল হয়ে গেছে স্বীকার করতে হয়েছে। কোথায় ভুল না, বহুবার কোর্ট বলা সত্ত্বেও তিনি কেন্দ্রীয় বাহিনীটাকে ঠিকভাবে ব্যবহার করেননি এই পঞ্চায়েত ভোটের সময়। এটা এখন তো তাকে স্বীকার করতে হচ্ছে। অর্থাৎ এই বিষয়গুলো, এই চাপগুলো যে আসবে এবার, বুঝতে পারলেন ক দফায় ভোট হবে, অনেক দফা ভোট হলে সেটা যে কোথাও গিয়ে এই রাজ্য সরকারকে হেনস্থা করার জন্য বা এখানে শাসক দলকে হেনস্থা করার জন্য, সেটা তো টের পেলেন শান্তনুবাবুর কথায়। এবার তার সাথে আবার এই কেন্দ্রীয় বাহিনী ঠাইনি, সেগুলো আনার জন্য এমনিতেই চাপ রয়েছে, থাকবে আর কি, বোঝাই যাচ্ছে। নইলে আর আদালত যা মনে করেছে সেটার অনুযায়ী কাজ হয়নি বলে গিয়ে রাজীবা সিনহাকে ক্ষমা চাইতে হতো না। এবার যদি এখান থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিশন পাঠিয়ে দেয়, তাহলে তো আর কোনো কথাই নেই। এইসব কথাবার্তাগুলো শুনে আপনাদের কি মনে হচ্ছে আমি জানি, আমারও মনে হচ্ছে কোথাও না কোথাও শেখ শাহজাহানকে, আমার ধারণা তৃণমূলেরও অনেক নেতারই এটা ইচ্ছে করছে, জানেন তো, শেখ শাহজাহানকে একবার কালিদাস বলে ডাকতে ইচ্ছে করছে। এক তো তিনি যে ডালে বসেছিলেন সেই ডালটাই কাটলেন, আর দ্বিতীয়ত যে গাছের ডালে বসেছিলেন সেই গাছের গোড়াতেও তো কোপ পড়লো তারই জন্য। তাই তো হচ্ছে, শেখ শাহজাহান জেলা পরিষদে মৎস্য কর্মাধ্যক্ষের পদ সেটা হারিয়েছেন, তার নিজের ডাল গেছে, আর দলই তো তাকে আপাতত দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে। ঠিক এরকম অতীতে কিন্তু আমরা দেখেছি পার্থ চট্টোপাধ্যায়ের সময়। অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে টাকার পাহাড় উদ্ধার হলো, আর ব্যাস পোস্ট গেল পার্থ চট্টোপাধ্যায়। মহাসচিবের মতো একটা দুর্লভ পদ
যেটা বারবার বলি, ওই এক রাষ্ট্রসংঘে ছিল, আর কোথাও নেই। সেই পোস্টটার থেকেও তাকে সরিয়ে দিল তৃণমূল নেতারা স্বীকার করেছিলেন সেই সময় যে দুর্নীতিতে জড়িত থাকার যে অভিযোগগুলো, সেগুলো সত্যি হোক বা মিথ্যে, উদ্ধার হওয়া ওই টাকার ছবি কিন্তু জনমানসে দলের ভাবমূর্তিতে ধাক্কা দেওয়ার পক্ষে যথেষ্ট। সার্বেরিয়ায় ইডি আর কেন্দ্রীয় বাহিনীর ওপর যে হামলা হলো, সেই ছবিটাও তো সবাই দেখেছে। এতে দলের মানুষের ওপর কি তার প্রভাব পড়বে না? অন্তত পলিটিক্যাল পার্টিগুলো তো এটা সবসময় বিচার করতে শুরু করছে। এই ব্যাপারটা, এই মাপঝোঁকটা যে কোনো পলিটিক্যাল পার্টি করে, তৃণমূলও নিশ্চয়ই করেছে। ফলে দলের ভাবমূর্তি টাল খেয়েছে কি খায়নি সেটা প্রকাশ্যে না বললেও ঠাড়ে ঠাড়ে কি তৃণমূল বোঝেনি যে শাহজাহান আর ওই তার সেনাবাহিনীর সৌজন্যে আগামী দিনে তাদের উপর কতটা চাপ আসতে চলেছে? এটাই তো তাদের এই নির্বাচন পূর্ব যে অ্যানালিসিস, সেখানে তো উঠে আসার কথা। এটা বুঝতে তাদের নিশ্চয়ই ভুল হয়নি। আর তাতে তাদের মনে, ওই বললাম, একবার কি অন্তত শাহজাহানকে কালিদাস বলে ডাকতে ইচ্ছে করছে না? নির্বাচন কমিশনের রিপোর্ট তলব, বাংলার পরিস্থিতি পর্যালোচনা, এইগুলো তো ঠিক আছে, এগুলো না ছেড়েই দিলাম। এইখানে তো ব্যাপারটা থেমে থেকে নেই, আরও বাকি জিনিসগুলো ভাবুন। লোকসভা ভোটের মুখে এনআইএ, বিএসএফ, আয়কর দফতর, এগুলোকেও তো সক্রিয় হওয়ার রাস্তা খুলে দিচ্ছে সন্দেশখালী, সরবেরিয়া। শাহজাহানের বাহিনীর মধ্যে অনুপ্রবেশকারী ছিল নাকি ছিল না, এই প্রশ্নটা তো উঠে গেছে। শুনলেন তো লকেট চট্টোপাধ্যায়ের কথার মধ্যে, তার মধ্যে তো ওই রোহিঙ্গাদের প্রসঙ্গটা টেনে নিয়ে আসলেন। রেশন দুর্নীতির টাকা হাওয়ালার মাধ্যমে শাহজাহান বিদেশে পাচার করেছেন কি করেননি, সেই প্রসঙ্গও তো চলে এসছে এই ব্যাপারগুলো। এবার এই প্রসঙ্গগুলো খুঁজতে, প্রসঙ্গগুলোর উত্তর খুঁজতে এনআইএ নেমেছে, বিএসএফ নেমেছে, আয়কর দফতর, এরা সবাই মিলে যদি নেমে পড়ে, তারা কোথায় গিয়ে থামবে আর তার ধাক্কা যে কোথায় কোথায় পৌঁছবে? ওই দেখলেন এক সরবেরিয়ায় কিছু ঘটনার কোথায় গিয়ে এফেক্ট হচ্ছে। এবার এতজন মিলে কোথাও যদি গিয়ে কিছু করতে শুরু করে, তার এফেক্টটা কোথায় গিয়ে কাকে ধাক্কা দেবে, তার কি কোনো ইয়ত্তা আছে? এই অপদার্থ পুলিশ, এই পুলিশ গণতন্ত্রকে ধ্বংস করার জন্য সব রকম চেষ্টা করছে। আমরা গণতন্ত্রকে বাঁচানোর লড়াইয়ে নেমেছি, পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াইয়ে নেমেছি। কারণ যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ইডিকে পেটানোর, ইডির বিরুদ্ধে আক্রমণের, সেই ব্যক্তি পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে চেঞ্জ করার চেষ্টা করছে, রোহিঙ্গাদেরকে নিয়ে সেখানে বসতি তৈরি করছে। সেই লড়াই, সেখানে পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াই। সেই পুলিশ পারবে? ওদের মনিব তো শেখ শাহজাহান। আমরা তার কাছে দাবি জানাবো কেন্দ্র সরকারের কাছে যে আপনারা এনআইএ তদন্ত করুন, করে একে গ্রেপ্তার করার ব্যবস্থা, প্যারামিলিটারি ফোর্স নামাতে হবে। কারণ এই পুলিশ যারা মাসোহারা পায়, তারা কোনোভাবেই এই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে না। পাগলের মতো কথা। শেখ শাহজাহানের ছবি দেখা গেছে শুভেন্দু অধিকারীর সঙ্গে। এই অভিযোগটাও তো আসছে যে শেখ শাহজাহানকে বিজেপিতে যোগ দিতে বলা হয়েছিল, তিনি যোগ দেননি। সেই জন্য প্রতিহিংসা পরায়ণভাবে তার উপরে পরিকল্পিত চক্রান্ত করে একটি দৃশ্যের অবতারণা করে তাকে টার্গেট করা হচ্ছে। একতরফা তার বিরুদ্ধের অভিযোগগুলোর পাশাপাশি তার মুখ থেকেও তো অনেক কিছু শোনার অবকাশ রয়েছে। শেখ শাহজাহানের মুখ থেকে তো সত্যিই সবাই শুনতে চাইছে, এবার তিনি ষড়যন্ত্রের শিকার কিনা, উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে ফাঁসানো হয়েছে কিনা, এটাও তো সবাই শুনতে চাইছে, জানতে চাইছে। কিন্তু তার জন্য তো শেখ শাহজাহানকে পেতে হবে। পাচ্ছেটাকে এই তো কতগুলো দিন হয়ে গেল, সপ্তাহ ঘুরতে চললো, এখনও তো শেখ শাহজাহানের কোনো পাত্তা নেই। আর এই জায়গাটাকেই তো বিরোধীরা কাজে লাগাচ্ছে। শুনলেন তো সুকান্ত মজুমদারের বক্তব্য, তিনি তো এক লিস্টে মানে কার কার নাম না বললেন। এদিকে তারা ওই নেজার থানায় গিয়ে তারা সেখানে এফআইআর করেছেন, ইডি করেছে আর কি। নেজার থানা ঘেরাও করতে গেছিল বিজেপি, তার ফলে সেটা তো পরের কথা, আজকে অনেক কিছু ঘটেছে সেখানে। কিন্তু তাতেও মানে যতই নেজার থানা ঘেরাও করুন বা ইডি গিয়ে নেজার থানায় রাজ্য পুলিশের কাছে এফআইআর দিক আর কি, কিন্তু আসলে সুকান্ত মজুমদার তো চাইছেন কেন্দ্রীয় বাহিনী নামুক, এনআইএ নামুক, এগুলোই তো তিনি চাইছে। এবার কেন চাইছে সেটার একটা কারণ আছে। কারণ যতই কুণাল ঘোষ তিনি বলুন যে উল্টোপাল্টা বলছেন বিজেপির রাজ্য সভাপতি, চাপ যে একটা আছে সেটা কি তিনি মোটেও টের পাচ্ছেন না? পাচ্ছেন তো বটেই। তিনি তো বুঝতে পারছেন যে কিসের থেকে কি হতে পারে, অভিজ্ঞ সাংবাদিক না, তিনি জানেন যে এই যে অভিযোগটা উঠেছে, অর্থাৎ
অনেকেই বিজেপির নেতারা পর তারপর থেকে তখন শুভেন্দু প্রথমে বললেন, সুকান্ত বললেন, এখন লকেট চ্যাটার্জি বলছেন, সবাই যে প্রসঙ্গটা বারবার তুলে ধরছেন, রোহিঙ্গারা ওখানে ঢুকে পড়েছিল। এবার রোহিঙ্গাদের ঢুকে পড়া মানে হচ্ছে হিউম্যান ট্রাফিকিং। ওখানে কারা ছিল, ওখানে সত্যিই রোহিঙ্গারা ঢুকেছে কিনা, এটা তো দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়। এবার সেটার জন্য এনআইএ তদন্ত করতে ঢুকে পড়তেই পারে, এটা হচ্ছে হিউম্যান ট্রাফিকিংয়ের বিষয়। আরও একটা বিষয় আছে, সেটা আরও ইন্টারেস্টিং। দেখুন, বেশ কিছুদিন আগে এই পোর্ট এলাকায়, বন্দর এলাকায় মুম্বাই থেকে ডিআরআই এসে প্রায় 200 কেজি মতো ড্রাগস ধরেছিল। এবার সেটা নিয়ে তারপর ওই নার্কোটিক্স ব্যুরো টুরোর খুব একটা নড়ানড়ি আমরা দেখিনি, সেটা খুব একটা এগোয়ওনি। কিন্তু ওইখানে যার নামে ওই কনসাইনমেন্টটা এসছিল, অর্থাৎ ওই প্যাকেটটা এসছিল, তার ঠিকানাও কিন্তু ছিল এই সন্দেশখালি। এবং সেই ভদ্রলোকের খোঁজে পুলিশও গেছিলো বা যারাই গেছিলো, ইভেন আমাদের রিপোর্টাররা গেছিলেন, এবং গিয়ে কিন্তু দেখা গেছিলো যে ঠিকানা, যে নাম, পুরোটাই কাল্পনিক, কোথাও কিছু নেই। তাহলে কোথাও গিয়ে সেই সমস্ত বিষয়ের সাথে সন্দেশখালির যোগটাও আছে কি না, এবং তাতে কে কে এটা জড়িত, এই বিষয়গুলো যদি এরা সবাই খোঁজখবর করতে থাকে বা খোঁজখবর করতে চান, তাহলে গোটা বিষয়গুলো দুটো বিষয়, মানে এখানে এই যেই টাকা পয়সা, ড্রাগস সংক্রান্ত টাকা পয়সা, এই টাকা পয়সাগুলোকে বলা হয় সব সময় যে কোথাও গিয়ে এর একটা অংশ ওই টেররকে পুষতে আর কি, সন্ত্রাসবাদীদের জন্য খরচ করতে ব্যবহার হয়, এটা মাঝে মধ্যেই জুড়ে দেওয়া যায়। তো যদি এই ব্যাপারটা জুড়ে যায় এবং তার সঙ্গে ওই হিউম্যান ট্রাফিকিং অর্থাৎ রোহিঙ্গাদের ঢোকার ব্যাপারটা জুড়ে যায়, এই গোটা বিষয়গুলো কোনোভাবে জুড়লে সেটা তো এনআইএ, বিএসএফ এরা তদন্ত করতেই পারে, এনআইএ বিশেষ করে তদন্ত করতেই পারে। আর এনআইএর তদন্ত মানে হচ্ছে আলটিমেটলি কিন্তু কোথাও গিয়ে ইউএপিএতে গোটা ব্যাপারটাকে ফেলে দেওয়াটা খুব সহজ, এমনি ছুলেই কঘা সবাই জানে। এবার ইউএপিএ যদি হয় তাহলে তো আর কথাই নেই, যে ফাঁসবে, যার বিরুদ্ধে দেবে, তার তো গেল, ছেড়ে দিন। রাজ্য সরকারে কি মুখ পুড়বে না গোটা ব্যাপারটায়? সব কিছুর দায় তো আলটিমেটলি তাদের উপরে এসে পৌঁছবে, যে এমন এখানকার আইন শৃঙ্খলার পরিস্থিতি যে গোটা বিষয়গুলো দেশ বিরোধী কাজকর্মে ব্যবহার হচ্ছে। এইরকম একটা জাতীয়তাবাদী হাওয়া যদি লোকসভা ভোটের আগে কোনোভাবে উঠে যায়, এবার খেয়াল করে দেখুন তো ক্ষতিটা কার আর লাভটা কার। ফলে ইডি আর সিবিআই তো ছিলই, তার সঙ্গে জাতীয় নির্বাচন কমিশন, এনআইএ, বিএসএফ, আয়কর দপ্তর, দুর্নীতি, তার সঙ্গে অনুপ্রবেশ, এরকম সমস্ত বিষয় যদি একবার গোটা বিষয়টার মধ্যে থেকে প্রমাণিত হয়ে যায়, তখন আলটিমেটলি যে জিনিসটা ছোট্ট তিল বলে এখনও মনে হচ্ছে, একজন মানুষের বিষয়ে মনে হচ্ছে, সেটা তখন একজন মানুষের বিড়ম্বনার বিষয়ে থাকবে না, সেটা একটা গোটা রাজ্যের বিড়ম্বনার বিষয় হয়ে যাবে, একটা রাজনৈতিক বিষয় হয়ে যাবে। শাহজাহান তখন বাঘ থেকে কি হবে সেটা আমরা জানি না, কিন্তু তৃণমূলের ওই প্রতিরোধ তত্ত্ব সেটা কিন্তু ভোতা হয়ে যাবে। দেশের সুরক্ষার প্রশ্ন উঠে গেলে কোনো চক্রান্তের অভিযোগ কি আর কেউ তুলতে পারবে? তারই ভাবুন, শেখ শাহজাহানের লোকজন ইডির গায়ে হাত তুলে কোথায় গিয়ে আসলে কাকে সমস্যায় ফেলে দিলেন। রাজ্য সরকার, তৃণমূল, সবাই, এবং শুধু তাদের না, রাজ্য পুলিশের ওপরেও কি পরিমাণ চাপ, মানে এক ধাক্কায় কতজনকে তিনি যে চাপে ফেলে দিলেন, তার একটা কাণ্ড কারখানায় কতজন যে বেকায়দায় পড়লেন, এবং তারা যে তাকে কি ভাষায় এবার কি বলে ডাকবেন, আর বাঘ ভাববেন কি না, এইসবগুলো বুঝতে না কিছু কথা আপনাদের সাথে শেয়ার আজকে করতেই হচ্ছে। এই কথাগুলো আজ না বললেই নয়। ইডি আজ হাইকোর্টে জানিয়ে দিয়েছে যে গত শুক্রবার ওই সন্দেশখালি পৌঁছে প্রথমে শাহজাহানকেই তারা ফোন করেছিলেন, মানে তদন্তকারী যিনি অফিসার তিনি শাহজাহানকে ফোন করেছিলেন,
ইডির নাম শুনে প্রথমে নাকি শাহজাহান মানে একবার কথাও বলেছিলেন, কিন্তু যেই মানে শুনেছেন বা বুঝে গেছেন যে আসলে ইডি তার ওখানেই হানা দিতে আসছে, তারপরে নাকি ফোনটা কেটে দেন। আর তারপর থেকে ওই ফোন নম্বরটা পুরো আউট অফ সার্ভিস হয়ে যায়, মানে বন্ধ হয়ে গেছিলো আর কি। তখন আরেকটা নম্বর তার, সেটাতে তারা ট্রাই করেন, কিন্তু সেটা নাকি টানা বিজি, বারবার যতবার ফোন করেছেন বিজি ছিল। পরে তার কল রেকর্ড নিয়ে খোঁজ করে নাকি ইডি অফিসাররা দেখেছেন যে ওই ফোনটার থেকে ওই সময় পর প্রায় নাকি 28টা ফোন করেছিলেন শেখ শাহজাহান। এবার ইডির তো ওটাই সন্দেহ, তারা সেটাই জানিয়েছে যে ওই 28টা ফোন করে আসলে নাকি লোক জড়ো করা হয়েছিল, তাদের উস্কানো হয়েছিল। আর 1 ঘন্টার মধ্যেই ইডিকে ওই থেকে ভিড় ঘিরে ফেলে। তারপর তো জানেন আপনারা, ছবিগুলো আপনারা দেখেছেন কীভাবে আক্রান্ত হয়েছিলেন তদন্তকারী আর সিআরপিএফের জওয়ানরা, রক্তাক্ত হয়েছিলেন। মজার ব্যাপার হলো আক্রান্ত হলো ইডি, অথচ সেই ইডির বিরুদ্ধেই সবার আগে নেজাট থানায় এফআইআর দায়ের হয়ে গেল। যে কোনো বুদ্ধিমান মানুষই কিন্তু এই কাজটা করে, জানেন তো, যে চাপ কাটানোর সব থেকে বড় রাস্তা হচ্ছে একটা পাল্টা চাপ তৈরি করা। এটা রাজনীতিতে যারা থাকেন তারা খুব ভালো জানেন। শেখ শাহজাহানও তো রাজনীতির সঙ্গেই জড়িত, ফলে তিনি যে এই বুদ্ধিমানের মতো স্টেপগুলো নেবেন, তার বাড়ির কেয়ারটেকারই তো করেছেন, ফলে ধরে নিতে হবে তার সম্মতিতেই হয়েছে। আর যেখানে ওই বিভিন্ন গ্রাম প্রধানরা বলেই বেড়াচ্ছেন, তিনি এলাকাতেই ঘুরে টুরে বেড়াচ্ছেন, তো যখন হয়েছে তখনও নিশ্চয়ই তার সাথে কথাবার্তা বলেই হয়েছে। কিন্তু তিনি চালাকি করতে গিয়ে কি কোথাও গিয়ে কারোর কাছে অতি চালাকি করে ফেললেন? মানে নিজের বিপদের সঙ্গে সঙ্গে পুলিশ আর রাজ্য সরকারের বিপদও কি তিনি ডেকে আনলেন? দেখুন, ওই নেজাট থানায় ইডির বিরুদ্ধে এফআইআর করেছিলেন শেখ শাহজাহানের কেয়ারটেকার, আর সেইটার বিরুদ্ধে মানে সেটাকে যাতে বাতিল করে দেওয়া হয়, সেটাকে প্রথমে বিচারপতি জয় সেনগুপ্ত তিনি ওটা নিয়ে পুলিশকে কড়া বন্দোবস্ত কোনো ব্যবস্থা নিতে বারণ করেছিলেন। সোমবার পর্যন্ত ব্যাপারটা ছিল আর কি। আর তারপরেই ইডি সোজা চলে যায় বিচারপতি রাজশেখর মান্থারের ওখানে। সেখানে কিন্তু এফআইআরের ওপরেই 31শে মার্চ পর্যন্ত স্থগিতাদেশ দিয়ে দিয়েছেন তিনি। শুধু তাই নয়, ওই এফআইআরে এমন কিছু ফাঁক ফোকর আজ আদালতের নজরে এসছে যে বিচারপতি রাজ্যের হলফনামা পর্যন্ত চেয়ে বসেছেন। ভেবে দেখুন, শেখ শাহজাহানের জন্য কত ঝড়ঝাপটা সহ্য করতে হচ্ছে রাজ্যের সরকার এবং রাজ্যের পুলিশকে। আজ মুখ্য সচিব আর স্বরাষ্ট্র সচিবকে রাজভবনে ডেকেও পাঠিয়েছেন এই রাজ্যপাল সিবি আনন্দ বোস। জানতে চেয়েছেন যে শাহজাহানকে কেন গ্রেফতার করা যাচ্ছে না, কোথায় অসুবিধে। এবার মুখ্য সচিব বা স্বরাষ্ট্র সচিব কী বলেছেন এখনও জানতে পারিনি, তবে গতকাল দেখেছি যে ইডি তার বয়ান রেকর্ড করতে, ইডি অফিসারদের বয়ান রেকর্ড করতে সিজিওতে চলে এসেছিলেন বসিরহাট আর বনগাঁ পুলিশ জেলার 2 ডিএসপি। অর্থাৎ পুলিশ এখনও শাহজাহানের কাছে পৌঁছতে পারেনি, কিন্তু ইডির কাছে চলে এসছে। আর আজই রাজাশেখর মান্থার এজলাসে বলেছে যে রেশন দুর্নীতির তদন্তে পাল্টা চাপ তৈরি করতেই নাকি এতটা পুলিশ সক্রিয় উঠেছে। এটাই তো ইডির অভিযোগ, তারা এটা বলেছে। সুযোগটা কে যে কাকে দিচ্ছেন সেটা বোঝাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। মানে এটা তো ইডির পক্ষে বলাটা খুব সহজ আছে যে তাদের হেনস্থা করতে বা তাদের বক্তব্য বা তাদের কাছে পৌঁছতে পুলিশ যতটা সক্রিয়, শাহজাহানকে খুঁজতে ততটা সক্রিয় হতো না। সেই সক্রিয়তা চোখে পড়ছে না। এই সক্রিয়তাটা নিয়ে যদি এই রকম ইডির বক্তব্যগুলো খুব মানে যুক্তিযুক্ত বলে মনে করে আদালত, মানে যে জন্যে তারা এই হলফনামা চেয়েছে আর কি, তাহলে তো আবার বললাম অস্বস্তি তো আলটিমেটলি পুলিশ প্রশাসন আর রাজ্যের। আর অস্বস্তির যে জায়গা শুরু হয়ে গেছে সেটা তো এই আজকে এই আদালতেই পরপর বোঝা যাচ্ছিল। 5ই জানুয়ারি সকালে, মানে ইডি যেটা ওখানে ইডির আইনজীবী যে যুক্তি দিয়েছেন তাতে তিনি তো এইগুলোই পরপর তুলে ধরেছেন যে 5ই জানুয়ারি সকালে ইডি আক্রান্ত হওয়ার পর 3টে এফআইআর হয়েছে নেজাট থানায়। পুলিশের দেওয়া তথ্য বলছে প্রথম এফআইআরটা করেছেন তিনি ওই শাহজাহানের কেয়ারটেকার। সেই এফআইআরে লেখা হয়েছে যে তদন্তকারীরা নাকি শ্লীলতাহানি করেছেন, বাড়ির থেকে 1,35,000 টাকা লুট করেছেন, নথি নিয়ে গেছেন, এই সবগুলো। এবার এটার সঙ্গে খেয়াল করে দেখুন মুখ্যমন্ত্রী কি বলেছিলেন। তিনি এর আগে তো বলেছিলেন যে ইডি সঙ্গে করে টাকা নিয়ে যাচ্ছে আর তৃণমূল নেতাদের বাড়িতে রেখে আসছে। কিন্তু ইডি
মানে মুখ্যমন্ত্রীর অভিযোগ ছিল ইডি গিয়ে তৃণমূল নেতাদের বাড়িতে টাকা রেখে আসছে। আর এক্ষেত্রে তাদের বিরুদ্ধে অভিযোগ হলো, যেটা এফআইআরে আছে, যে ইডি নাকি কারুর বাড়ির থেকে টাকা নিয়ে আসছে। এই তত্ত্বেরই তো জন্ম দিল সন্দেশখালী, উল্টো তত্ত্ব আর কি। এই ব্যাপারে তারা পথিকৃত হয়ে রইল। কিন্তু একই সঙ্গে সন্দেশখালী বোধহয় দেখিয়ে দিচ্ছে নিজেদের পায়ে কুড়ুল মারলে কি রেজাল্ট হতে পারে। ওই একই দিনে নেজার থানার পুলিশ তারাও যে স্বতঃপ্রণোদিত একটা এফআইআর করেছিল, মানে তাদের অফিসার গেছিলেন তদন্তে, পুরোটা দেখে ঠেকে ফিরে এসে তিনি যে এফআইআরটা করেছিলেন তাতে কি লেখা হয়েছে, গিয়ে দেখেছেন তিনি যে ওই এসআই যিনি গেছিলেন আর কি তদন্ত করতে, কর্তব্যরত এসআই, তিনি গিয়ে নাকি দেখেছেন ঘটনাস্থলে শাহজাহানের বাড়ির বাইরে জনতার হাতে ঘেরা হয়ে আছেন ইডি আর সিআরপিএফের জওয়ানরা। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ওপর হামলা হয়েছে। কিন্তু সেই এফআইআরে কোথাও লেখা হয়নি যে এরকম কিছু তার আগে ঘটেছিল, যে শাহজাহানের বাড়িতে ইডি ঢুকেছিল, কারুর শ্লীলতানি হয়েছিল, বা টাকা লুট হয়েছে, বা এরকম ওখানকার লোকজন অভিযোগ করেছেন। এখানেই তো আদালতের ফলে মানে কোথাও গিয়ে খটকা লেগে গেছে। লাগাটা তো খুব স্বাভাবিক। আর বিচারপতি ফলে সঙ্গে সঙ্গে জানতে চেয়েছে যে শাহজাহানের কেয়ারটেকার আর নেজার থানার এসআইয়ের করা এফআইআর দুটো কোনো মিল নেই কেন? আর দুটো এফআইআরই তো আবার সই করা আছে সেইখানেকার অফিসার ইনচার্জের। এ তো মহা মুশকিলের গল্প। তিনি দুটো পরস্পর বিরোধী জিনিসকে কীভাবে একই সঙ্গে মান্যতা দিলেন, মানে এই প্রশ্নগুলোর সামনে পড়তে হচ্ছে। আদালত আজকে উঠেছে এটা, ইডি যদি সত্যিই জোর করে শাহজাহানের বাড়িতে ঢুকে থাকে, বা কারুর শ্লীলতা নিয়ে করে থাকে, বা নথি হোক টাকা হোক কিছু লুট করে থাকে, ওই পুলিশের এফআইআরে তো অন্তত সেটা তো সব তদন্ত করে জায়গায় অকুস্থল ঘুরে এসে তারপর করা, সেখানে তো উল্লেখ থাকা উচিত। এই জন্য ওই হলফনামা, রাজ্যের হলফনামা চেয়ে বসে আছেন বিচারপতি মান্থা। এবার মনে তো হতেই পারে কার বুদ্ধিতে যে শাহজাহানের কেয়ারটেকার এফআইআরটা করলেন, এখন তার জন্য মানে তিনি করলেন একটা কাণ্ড, আর তার জন্য এখন রাজ্যকে হলফনামা জমা দিতে হবে। যেহেতু কোর্ট পুরো বুঝতে পারছে, তো গোটা বাংলার জনগণ বুঝতে পারছে ইডির বিরুদ্ধে ইচ্ছে করে যে বাড়ির কেয়ারটেকার তার একটা কমপ্লেনের উপর ভিত্তি করে এত বড় মামলা দিয়ে দেওয়া হলো, অথচ ইডির অফিসাররা রক্তাক্ত হলেন, তাদের বিরুদ্ধে যারা রক্তাক্ত করলেন তাদের বিরুদ্ধে এফআইআর হলো না, হলেও নন বেলেবল সেকশন দেওয়া হলো না, বেলেবল সেকশন দেওয়া হলো, ফাজলামও চলছে। সিবিআইয়ের উপরে হামলা, ইডির উপরে হামলা, এই ঘটনা দেখতে পাচ্ছি আমরা। ফলে এটা দেখে আমরা অবাক হচ্ছি না। এটাই বাংলা, এটাই বাংলায় তৃণমূলের মডেল, যে সে চুরি করবে, সে চুরি চোরকে আমি রক্ষা করব, সেই রক্ষা করার জন্য আমাকে যতদূর যেতে হয় যাব, কারণ চোর আমার কাছে রাজনৈতিক স্তম্ভ। যখন পুলিশের উপর আক্রমণ হয় তখন বলা হয় জনরোষ, স্বতঃস্ফূর্ত জনরোষ। আর সেন্ট্রাল এজেন্সিকে বিক্ষোভ দেখালে সেটা হয়ে যায় পরিকল্পিত জনরোষ, এবং জনরোষের আড়ালে হামলা। তো এই প্রচারের মেরুকরণ থেকে এই জিনিসগুলো তৈরি হয়। এই বিষয়টা মানে কে বলছেন তার উপর নির্ভর করে। মানে রাজনৈতিক নেতারা যে দলের লোক বলেন, এই গোটা ব্যাপারটা তার উল্টো দলের লোকের ওপর এই গোটা বিষয়টা হয়। মানে এইটা কিন্তু সত্যি কথা। কুণাল ঘোষ শুধু ওখানে বিজেপি নেতাদের কথার পরিপ্রেক্ষিতে বা ইডির বক্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন, কিন্তু আসলে যখন বিজেপি নেতারা বলেন তারা একরকম বলেন, কুণাল ঘোষ যখন বলেন একরকম বলেন, বাম নেতারা বললে আরেক রকম বলেন। নিজের মতো করে সবাই আমাদের হাতি দেখিয়ে দেন। কেউ হাতির সুর দেখান, কেউ তার লেজ দেখান। কখন সেটা জনরোষ হয় আর কখন সেটা স্বতঃস্ফূর্ত প্রতিরোধ হয়, সেটা আমরা আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। এবং বিশ্বাস করুন, কোনো দিন যদি এরকম কোনো প্রশ্নের সামনে পড়েন যে এখানে এরকম একটা ঘটনা ঘটেছিল, পুলিশ আক্রান্ত হয়েছিল, বা জনগণ ওপর পুলিশ লাঠি চালিয়েছে বা কিছু করেছে, এরকম ধরনের যদি কিছু হয় আর কি, বা কেউ কোথাও একটা বিক্ষোভ দেখাচ্ছিল তার ওপর পুলিশ কিছু করেছে বা কেন্দ্রীয় বাহিনী কিছু করেছে, এবার এইটা বুঝতে চেষ্টা করবেন না কোন জিনিসটার প্রকৃতি কীরকম ছিল। তার কারণ বুঝতে হবে রাজনৈতিক নেতাদের কথা থেকে, আর এক একজন এক একটা অ্যাঙ্গেল থেকে ব্যাখ্যা করবেন। ফলে প্রতিরোধ আর জনরোষ এই দুটো গুলিয়ে ঘেঁটে পুরো হয়ে যাবেন। এটা চেষ্টা করাটাই বৃথা। দেখুন, কিন্তু একটা জিনিস আরেকটা খেয়াল করে দেখুন, যা হবে কোথাও না কোথাও রাজনীতিতে সেই ব্যাপারটা গরুর রচনার মতো। এবার কার গরু, কে কীভাবে সেটার রচনাটা লিখবে, সেটা ডিপেন্ড করছে এগেইন কোন পার্টির নেতা সেটা ব্যাখ্যা করছেন তার উপর। এবার তো দেখলেন কে কোথায় এফআইআর করলো, আর তার রেশ এসে পড়লো কোথায়? কালীঘাটে। মুখ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী
কিন্তু পুলিশে ইডির বিরুদ্ধে সাজানো এফআইআর যদি হয়েও থাকে, তার দায় এসে পড়বে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে। মানে রাজ্য বিজেপির সভাপতি তিনি তো সেটাই করলেন আর কি। আমার তো মনে হচ্ছে সুকান্ত মজুমদারের কথা শুনে যে এবার রাজ্য পুলিশ আধিকারিকদের পুরো চোখ খুলে যাবে, তারা বুঝতে পারবেন তদন্ত এগুলো তো অনেক পরের কথা। এফআইআর নেওয়ার ক্ষেত্রেও যদি 19-20 ঘটে যায়, আরও ভেবেচিন্তে এফআইআর নিতে হবে, নাহলে তো রাজ্যের বিরোধী নেতারা রাজ্যের পুলিশ মন্ত্রী মানে মুখ্যমন্ত্রীকেই টার্গেট করবেন। এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এভাবে অপোজিশনকে তোপ দেখার সুযোগ যদি পুলিশ দিয়ে দেয়, পুলিশ মন্ত্রী কি রেখে যাবেন না? এই সুযোগটা সত্যি কথা বলতে কি, পুলিশ মন্ত্রী যেখানে মুখ্যমন্ত্রী, সেখানে অপোজিশনকে এভাবে তোপ দেখার সুযোগ পুলিশ দেবেই বা কেন? এটা তো প্রশ্ন সবার মনেই উঠবে না। ফলে দেখলেন যে কোনো দল, শাসক বিরোধী, সবার প্রশ্নের জায়গাটা আসলেই পুলিশের ক্ষেত্রে। বিরোধীদের আন্দোলনে যাতে আইন শৃঙ্খলা নষ্ট না হয় সে ব্যাপারে পুলিশ সজাগ আছে, সেটা তাদের থাকতে হবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে তাদের এমন কিছু করতে হবে বা এমন কিছু করবে না তারা, যার জন্যে গোটা ব্যাপারটা গিয়ে কোথাও গিয়ে সরকার বা পুলিশ মন্ত্রী এদের ওপর গিয়ে পড়ে। আজকের কেসটা একটুখানি খেয়াল করে দেখুন। আজ নেজার থানা ঘেরাও করতে গেছিলেন সুকান্ত মজুমদার, সেটা তো আগেই বলেছি, নর্মাল করছে। যেটা উদ্দেশ্য ছিল নেজার থানা ঘেরাও, সেটা হয়নি, পারেননি। 144 ধারা জারি করা আছে, এই যুক্তিতে পুলিশ অনেক আগেই বিজেপির মিছিলটা আটকে দিয়েছে। এই অবধি তো ঠিক ছিল, কিন্তু তারপরের ঘটনাটা বিজেপি কর্মীরা বলছেন পুলিশ কর্মীরা নাকি তাদের আটকাতে চিমটি পর্যন্ত কেটেছেন। কোনো মানে হয়? মানে পুলিশ বিভিন্ন রকম ট্রেনিং নিয়ে থাকে বিক্ষোভ ঠিক্ষোভ এই সমস্ত সামলানোর জন্য। তার মধ্যে লাঠি, কাঁদানে গ্যাস, ছড়া, অনেক কিছু থাকে আর কি, আরও বিভিন্ন তাদের নিজস্ব বিষয় আছে আর কি। তার মধ্যে চিমটি এইটা আছে কি না, এটা তো খুব কঠিন একটা বিষয় হয়ে গেল। একদম হ্যান্ড টু হ্যান্ড কমব্যাটের ক্ষেত্রে এরকম মানে চান্সগুলো পাওয়া যায়, তাতে চিমটি যে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, এরকম অভিযোগ যে শুনতে হবে, এরকম অভিযোগ শুনলে কি মনে হয় বলুন তো? মানে কোথাও গিয়ে এটা কৃতিত্ব বলে মনে হবে, নাকি মনে হবে যাক এটা কী হলো, একটা লেটেস্ট ব্যাপার শোনা গেল, অ্যাটলিস্ট এইরকম ক্লাসের ব্যাপার হয়ে গেল যে চিমটি ফিমটি ঠিক পুলিশের স্ট্যাটাসের সাথে ব্যাপারটা যাচ্ছে না। এর আগে চাকরি প্রার্থীরা কী বলেছেন এবার সেটাও খেয়াল করে দেখুন। পুলিশ তাদের কামড়ে দিয়েছে, খিমচে দিয়েছে। বাট এই পরপর পুলিশের বিরুদ্ধে সিরিয়াসলি পুলিশের কোনো না মহা সমস্যা। লাঠি ঠাঠি চালালে, কাঁদানে গ্যাস ছুড়লে, গুলি বন্দুক ইউজ করলে তখন একরকম অভিযোগ, আবার হাতাহাতির জায়গায় ব্যাপারটা চলে গেলে, মানে সে হাতাহাতি হয়েছে কিনা আমরা জানি না, কিন্তু অভিযোগ তো উঠে গেল। পুলিশ আগে শুনেছিলাম কামড়াচ্ছে, খিমচাচ্ছে, এখন শুনলাম চিমটি কাটছে। তবে একটা জিনিস বুঝলাম যে জনতা তারা আন্দোলনে নেমে এর আগে ওই খিমচানো, কামড়ানো এইসবের সম্মুখীন হয়েছে। এই একবার মনে হচ্ছে রাজনৈতিক দলের নেতা কর্মীরা তারা সমব্যথী হচ্ছেন রাজ্যের সঙ্গে, তারা বুঝতে পারছেন জনতার সঙ্গে যে ঠিক তাদের সাথে কি হয়, কারণ তারা এখন চিমটি বলছেন। আবার এইভাবেও দেখতে পারেন এর মধ্যেও আচরণের বৈষম্য আছে। সাধারণ মানুষ আমি আপনি হলে কামড়, আঁচড়, আর এই যে যদি রাজনৈতিক দল হয় তাহলে চিমটি। যাই হোক, এটাকে তারা পুরো সমব্যথী হলেন বলে ধরবেন, নিজেদের পুরস্কার বলে ধরবেন, অথবা কোথাও বৈমাতৃসুলভ আচরণের শিকার বলে ধরবেন, এটা রাজনৈতিক দলই জানে। অথচ বিজেপি কর্মীরা তারা কিন্তু আজকে আরও একটা কাজ করে ফেললেন। তাদের মনে হচ্ছে খুব ব্যাপারটা মানে বেশ বড় সড়ো জিনিসই বলে মনে হচ্ছে এই চিমটি কাটাটাকে। সেই জন্যই পুলিশ কর্মীদের তারা চুড়ি উপহার দিয়ে এসছেন। শাহজাহানের হাতে হাত কড়া পরাতে পারেনি বলে পুলিশ হাতে চুড়ি পরে বসে থাকবে, এটা কীরকম কথা? এইটা যখন পুলিশকে দেওয়া ঠেওয়া হয় তখন তো কোথাও গিয়ে পুলিশের মনোবলে আঘাত লাগে নাকি? এই জায়গাগুলোতে না আমরা সাধারণ মানুষ একটুখানি চাপে পড়ে যাই, কারণ আমরা কিন্তু মনে মনে চাই আমরা পুলিশকে ভয় করি, কারণ আমরা এটা জানি পুলিশকে যতক্ষণ ভয় থাকে, পুলিশের প্রতি শ্রদ্ধা ভক্তি, মানে ভয় আর ভক্তি এই দুটো জিনিস পুলিশের জন্য থাকে, ততক্ষণ কিন্তু আইন শৃঙ্খলাটাও ঠিকঠাক থাকে। এটা যদি থাকে তার মানে হচ্ছে পুলিশের বিরুদ্ধে সোজা রাস্তায় না চলে বেকা রাস্তায় চলা, বা ওই মাঝে মধ্যে যেটা রাজনৈতিক দলগুলো অভিযোগ করে দলদাস ঠলদাস বলে ঠলে আর কি, সেইটা বলার সুযোগ পাওয়া যাচ্ছে না। পুলিশ তার নিজের জায়গায় অবিচল রয়েছে, সেজন্যই তো মানুষের ভয় আর ভক্তি থাকছে।
ফলে এই গোটা ব্যাপারটা যখন একটু ডিগ্রেড হয়ে যায় না, একটু হেলা ফেলার জায়গায় চলে যায়, বালখিল্য সুলভ ব্যাপারটা হয়ে যায়, তখন কিন্তু ভেতরে ভেতরে আমাদের একটু অস্বস্তি হয়। আমরা ভাবতে শুরু করি যে আলটিমেট এ সমস্তর পর যদি পুলিশের কোথাও গিয়ে মানে মনের ভেতর লাগে থাকে আর কি, পুলিশের মনোবলটা ধাক্কা খায়, আলটিমেটলি আমরাই তো সাফার করব, আমি আপনি। এটার বাইরে পুলিশ প্রশ্নের মুখে থাকুক এটা তো হবেই, এটা তাদের ভবিতব্য। তার কারণ রাজনীতি যখন আছে, রাজনৈতিক দল যখন আছে, তখন তো পুলিশকেও প্রশ্নের মুখে পড়তেই হবে। আর যেরকম পুলিশ মন্ত্রী মানে মুখ্যমন্ত্রী, তাকে আজকে প্রশ্ন করা হয়েছিল যে শাহজাহান কোথায়, এইটা উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে নো কমেন্টস। এবার দেখুন, এটা মুখ্যমন্ত্রী হিসেবে তাকে জিজ্ঞেস করা যেতে পারে বা পুলিশ মন্ত্রী হিসেবে যা জিজ্ঞেস করা হয়ে থাকতে পারে, আলটিমেটলি চাপ তো পুলিশের ওপরই। আর এই যে নো কমেন্টস বললেন, এর মানে কিছু বললেন না আর কি। এই না বলা কথাতেও কিন্তু রাজনীতি তো, যেটা আপনার মনে হবে এখানে ফুল স্টপ পড়েছে, কিছু বলেননি, সেখানেই বিরোধী দল তারা কিন্তু ধরে নেয় অনেক কিছু বলেছে, মানে না বলার মধ্যেও অনেক কথা শুনতে পায় তারা। সন্দেশখালী বারবার উত্তপ্ত হয়ে উঠছে একটি মাত্র মানুষকে নিয়ে, সেটা নিয়ে কি বলবেন শাহজাহানকে নিয়ে? Matter is under investigation. I don't have any comments. এই চুরি পড়াবো পুলিশকে, পুলিশকে যাচ্ছে জুতো ছেড়ে দিচ্ছে। 20 কিলোমিটার আগে থেকে আমাদের কর্মী সমর্থকদেরকে আটকানো হয়েছে। স্টেট মুখ্যমন্ত্রী পুলিশ স্টেটে পরিণত করেছেন এই রাজ্যকে। কেউ ধরা ছোঁয়ার বাইরে না, ধরা হচ্ছে না শেখ শাহজাহানকে, কারণ সে তৃণমূলের নেতা, তাই তাকে ধরা হচ্ছে না, এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে তাকে ধরা হচ্ছে না। ন্যাজাটে বিজেপির রাজ্য সভাপতি গেছিলেন পুলিশের ওপর চাপ তৈরি করতে, আর একই সঙ্গে লোকসভা ভোটের আগে বসিরহাট লোকসভায় তৃণমূলকে চাপেও রাখা যাবে। ওই একটা শুধু এজেন্ডা নিয়ে কখনো রাজনৈতিক নেতারা যান না, দুটো ব্যাপারই ফুলফিলড হবে, এটা ভেবেই নিশ্চয়ই তিনি গেছিলেন। দেখুন, ভোটের ময়দানে তৃণমূল বা বিজেপি এরকম কিন্তু যা দেখছি তাতে মনে হচ্ছে সব জায়গায় একের বিরুদ্ধে এক লড়াই, সেটা নাও হতে পারে, যতই বাইনারি তৈরির চেষ্টা হোক সেটা যে হবে না সেটা কিন্তু সবাই বুঝতে পারছেন। মানে এমনিতে বাম বা কংগ্রেস তাদের প্রতিদ্বন্দ্বিতা যেরকমই হোক, সেটাকে তারা যেহেতু তাদের সংখ্যাটা ধরে নিয়ে তাদের খুব একটা পাত্তা কেউ দিন চাই না দিন, কিন্তু যেখানে সংখ্যালঘু ভোটার ফ্যাক্টর, সেখানে কিন্তু মানে তৃতীয় পক্ষকে আপনার গুরুত্ব দিতেই হবে। তো রাজনৈতিক দলগুলো তারা তো দেবেই। বসিরহাট, সেখানে তো সংখ্যালঘু ভোটাররা যথেষ্ট বেশি সংখ্যায় আছে, সংখ্যালঘু ভোটটাই সেখানে ফ্যাক্টর। সেখানে তৃণমূল আর বিজেপিকে তার মানে চ্যালেঞ্জ জানাতে পারে আইএসএফ, এই অঙ্কটা মাথায় রাখতে হবে। আর এই যেখানেই এরকম একটা অঙ্ক তৈরি হয়, সেখানেই কিন্তু নতুন নতুন কুশীলবের আনাগোনা শুরু হয়ে যায়। আর আরও একটা মনে রাখবেন, রাজনীতি হোক বা প্রকৃতির ক্ষেত্রেও যা শুনি, রাজনীতির ক্ষেত্রেও তাই দেখি, শূন্য স্থান কিছু থাকে না। কোথাও শূন্যতার সৃষ্টি হলেই চারপাশ থেকে কিছু না কিছু এসে সেই শূন্য স্থান ভরাট করে দেয়, শূন্য থাকতে পারে না। এই শাহজাহান এলাকা ছাড়া হয়েছে, তোমার আসন শূন্য আজি, হেবির পূর্ণ করো বলে কেউ না কেউ নিশ্চয়ই ডাকতে শুরু করেছেন। ব্যাস, সন্দেশখালিতে ঘন ঘন, সেই জন্যই কিনা জানি না, ওই বাবু মাস্টার যাতায়াত শুরু করে দিয়েছেন। বাবু মাস্টার মনে পড়ছে, এই বাবু মাস্টার নাকি সন্দেশখালির পুরনো বাঘ, একটা সময় সিপিআইএম করতেন, তারপর তৃণমূল হয়েছিলেন, তারপর বিজেপি গেছেন, সব ঘাটের জল খাওয়া বাঘ আর কি। কিন্তু শেখ শাহজাহানের তর্জন গর্জনেই নাকি বাবু মাস্টার এলাকা ছাড়া হন, কারণ ওই একটা এলাকায় একটাই বাঘ থাকতে পারে, এটা তো আমরা শুনে নিয়েছি, বুঝেও নিয়েছি। এটাতে বন হোক বা আপনার মানে লোকালয় আর কি, বাঘেদের ক্ষেত্রে নিয়ম সে 2 পেয়ে হোক বা 4 পেয়ে, নিয়মটা একই রকম। তার মধ্যে বছর 3 আগে একটা হামলায় গুরুতর আহতও হয়েছিলেন তিনি, তাকে নাকি খুনের চেষ্টা হয়েছিল এরকম শোনা গেছিলো। আর তারপর বাবু মাস্টার রাজনীতি করাই ছেড়ে দিয়েছিলেন। যে মানুষটা রাজনীতি ছেড়ে দিয়েছিলেন, সেই বাবু মাস্টার হঠাৎ কেন পুরনো টানটা অনুভব করছেন? এই প্রশ্নটা ওটা তো স্বাভাবিক, এটা উঠছে তার কারণ দেখা যাচ্ছে তাকে এলাকায় জনসংযোগ শুরু করেছেন, বোঝা যাচ্ছে। এবার TV9 যথারীতি সেই জন্য তার কাছেই পৌঁছে গেছিলো। মানে দেখুন, যেখানে উড়িবে ছাই উড়াইয়া দেখো তাই, এই আপ্তবাক্যে আমরা বিশ্বাস করি, আমাদের রিপোর্টাররাও করেন। তারা পৌঁছে গেছে বাবু মাস্টারের কাছে, সেখানে তাকে জানিয়েছেন বাবু মাস্টার বেশ কিছু রাজনৈতিক দল নাকি তার সাথে যোগাযোগ করেছে, তার মধ্যে নাকি আইএসএফও আছে।
এটা না খুব ইন্টারেস্টিং, জানেন তো। যখনই মানে আমরা দেখেছি যাকে নিয়ে বাজারটা দলবদলের বাজারে, একটা ফুটবলার, ভালো ফুটবলার আগে হতো, এটা তাকে নিয়ে বিভিন্ন দলগুলোর মধ্যে কাড়াকাড়ি পড়ে যেত, এবং তিনি এই আমার কাছে অমুকের অফার আছে বলে তিনি নিজের দরটা বাড়িয়ে নিতেন। এটা অবশ্য কর্পোরেট ওয়ার্ল্ডেও হয়, জানেন তো। আমাকে ওই অফিস থেকে অফার দিয়েছে, এই চাকরিটা ছেড়ে দিচ্ছি, এই বলে অনেকে মাঝে মধ্যে যাদের চাহিদা আছে তারা দাম টাম বাড়িয়ে নেন। এটাই মানে দস্তুর আর কি। সেটার সঙ্গে রাজনীতি আর কর্পোরেট ওয়ার্ল্ড কোনো কিছুরই খুব একটা ফারাক নেই। তাই জন্যেই আপাতত বলছেন কিনা আমি জানি না বাবু মাস্টার, কিন্তু তিনি এটা বলেছেন আইএসএফও আছে, আর আরও দুটো অনেকগুলো রাজনৈতিক দল। এবার দেখুন, সিপিআইএম, তৃণমূল, বিজেপি, এই তিনটে দল তো ইতিমধ্যেই করা হয়ে গেছে মাস্টারমশাইয়ে। তার সিলেবাসে আইএসএফ নতুন। এবার তিনি নতুন সিলেবাস পড়ে বসিরহাট ভোটের আগে কোনো রকম চমক দিতে চাইছেন, নাকি পুরনো কোনো সিলেবাসেই পরীক্ষা দেবেন, এটা এখনও ক্লিয়ার না। রাজনীতিক তো ঝট করে নিজেদের সিদ্ধান্তটা ক্লিয়ার করে দেন না। কিন্তু আমাদের প্রশ্ন একটাই, সরবেরিয়ার পুরনো বাঘ কি পারবেন শাহজাহানের সাম্রাজ্যে দাঁত ফোটাতে? বাঘ বুড়ো হলে এলাকা চারা হয়, কিন্তু এখানে যখন বাঘ সে বুড়োই হোক বা পুরনোই হোক এলাকায় ফিরেছেন, কাদের ভরসায় ফিরেছেন বলুন তো? দেখুন, এই মুহূর্তে আমি একেবারে নন পলিটিক্যাল জায়গায় অবস্থান করছি। যে অনুষ্ঠানটায় আমি গিয়েছিলাম ওটা হচ্ছে ওদের একান্ত একেবারে ব্যক্তিগত বিষয়, একটা আমন্ত্রণ জানিয়েছিল, এই জন্য গিয়েছিলাম। কিন্তু সমস্ত মানুষ তাদের একটা প্রত্যাশা যে আমি রাজনীতিতে বসে না থেকে রাজনীতিতে আবার সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। আমি কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে একটা নিবিড় যোগাযোগ রেখে চলেছি। এই মুহূর্তে আমি সেটা বলতে পারছি না যে কোন রাজনৈতিক দল, আইএসএফ থাকতে পারে, কংগ্রেস থাকতে পারে, সিপিএম থাকতে পারে, বিজেপি থাকতে পারে, তৃণমূল থাকতে পারে, তাদেরও একটা সিদ্ধান্ত নেওয়ার একটা বিষয় থাকে যে কেউ যদি আগ্রহ প্রকাশ করে সে বিষয়ে তারাও পরিস্থিতি পরিবেশ অনুযায়ী তারাও একটা ডিসিশন নেওয়ার একটা বিষয় থাকে। শেখ শাহজাহান এলাকাতেই আছেন? সে বিষয়ে আমি ঠিক স্পষ্ট করে কিছু বলতে পারবো না। সেখানে পুলিশ আছে, আরও সেন্ট্রাল যারা তদন্তকারী সংস্থা তারা আছে, তারাই তো পরিষ্কার বলতে পারে। একটা ধরনের যুদ্ধের ময়দান, সেই যুদ্ধের ময়দানে যে সেনাপতির দায়িত্বে থাকবে তারই ঠিক করতে হয় যে কোন কৌশলে যুদ্ধটা জিততে হবে। সে যে কোনো রাজনৈতিক দলের হতে পারে, সেনাপতির দায়িত্ব হয় যে কোন কৌশলে সে যুদ্ধটা জিতবে। ছোটোবেলায় না আমরা যখন খেলতাম তখন বিভিন্ন টুর্নামেন্ট হতো, জানেন তো, সেগুলোকে বলা হতো ওপেন টু অল। তার মধ্যে কিছু থাকতো আন্ডার হাইট টুর্নামেন্ট, আর কিছু বলতো ওপেন টু অল, মানে সবাই খেলতে পারে আর কি। এটা মনে হচ্ছে সেরকম ওপেন টু অল হয়ে গেছে বাবু মাস্টার, যে কেউ এসে তার সাথে যোগাযোগ করতে পারেন। আরও একটা জিনিস হতে পারে, মানে ওই লিঙ্কডিন টিংডিংয়ের মতো, মানে যেখানে লোকজন নিজেদের সিভি টিভিগুলো আপলোড করে বসে থাকেন, লোকজন যাতে জানতে পারেন তার সম্পর্কে, তাকে কোথাও গিয়ে কাজ টাজের সুযোগ হলে লোকে যাতে বিবেচনা করতে পারেন, তাতে ইদানিং একটা স্টিকার লাগানোর জায়গা শুরু হয়েছে, ওপেন টু ওয়ার্ক। মানে ইনি কাজ খুঁজছেন আর কি, আপনি চাইলে তাকে ডাকতে পারেন, যে কেউ ডাকতে পারেন আর কি। তো এই ব্যাপারটা বাবু মাস্টারের কথাগুলো শুনে সেরকমই মনে হচ্ছিল, যে কেউ যোগাযোগ করতে পারে। আর তার সঙ্গে এটাও বুঝিয়ে দিয়েছেন যে তিনি সেনাপতি, প্রত্যেক সেনাপতিরই যুদ্ধ জয়ের আলাদা আলাদা স্ট্র্যাটেজি থাকে। এই সেনাপতিদের কথা শুনে না, সেনাপতিরা খুব ইন্টারেস্টিং হন, জানেন তো। তারা কখন যে কোন চালটা দেন এটা সবসময় কিন্তু বোঝা যায় না। এই যেরকম বাবু মাস্টার তিনি যেরকম সেনাপতির কথা তুললেন, তার স্ট্র্যাটেজির কথা তুললেন, তাতে আমার তৃণমূলের সেনাপতির কথা মনে পড়ে গেল। শুনতে পাচ্ছি এই সামনের মহাযুদ্ধ, মানে লোকসভা ভোটটার আগে নাকি সেটার থেকেও অন্য কোনো মহাযুদ্ধ আছে জানি না, কিন্তু তার আগে তিনি নাকি অদ্ভুতভাবে থম মেরে আছেন। মানে থম মেরে থাকা মানেই তো একটা বড় কোনো ঝড়ের পূর্বাভাস। আমরা সচরাচর তো সেই জিনিসটাই দেখি, ঝড়ের আগে যেরকম প্রকৃতি থম মেরে থাকে। গতকাল কালীঘাটের যে বৈঠকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বৈঠকে তিনি ডাক পেয়েছিলেন, তাকে সুব্রত বক্সী আমন্ত্রণ জানিয়েছিলেন, তাতে তিনি গেছিলেন, কিন্তু গিয়ে যাবেন সেটা তো স্বাভাবিক, কারণ তিনি বলেছেন তিনি দলের একান্ত অনুগত সৈনিক, এবং দল যদি তাকে যেটা করতে বলবে তিনি সেটাই করবেন। দল বলেছে, ফলে তিনি সেই মিটিংয়ের মধ্যে যোগ দিয়েছিলেন। দল তাকে
যতক্ষণ কথা বলতে বলেনি ততক্ষণ তিনি কথা বলেননি, ওখানে নাকি চুপ করে বসেছিলেন। যারা দেখেছেন তারা এই শান্ত হয়ে থাকার মধ্যে নাকি ঝড়ের পূর্বাভাস খুঁজে পাচ্ছেন। লোকসভা ভোটের আগে সংগঠনটাকে বেশ পাকাপোক্ত করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই স্বাভাবিক, যে কোনো নেত্রী তাই করবেন। আর বিশেষ করে যদি তার মনে হয় যে সবাই সবসময় নিজেদের স্টক চেক করেন কোনো বড় কিছু ঘটনার আগে, সেরকম তার হয়তো মনে হয়েছে দলটা একটু ছড়িয়ে গেছে, একটু অগোছালো রয়েছে, একটু গুছিয়ে নেওয়াটা দরকার। তাই জন্যই জেলা ভিত্তিক বৈঠক শুরু করেছেন। কাল মুর্শিদাবাদ, জলপাইগুড়ি আর পশ্চিম মেদিনীপুরের জেলার নেতাদের নিয়ে তার বৈঠকটা ছিল। এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু 2-3টে জিনিস বলে দিয়েছেন, জানেন তো। সব কিছুর মধ্যে বার্তা থাকে তো। নেতারা কোনো জায়গায়, নেতা নেত্রীরা বৈঠক করলে বার্তা দেবেন না, সেটা হয় না। ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থম মেরে বসে থাকার মধ্যেও যেরকম লোকজন বিভিন্ন রকম বার্তা ঠার্তা খুঁজে পাচ্ছেন আর কি। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য থম মেরে একদমই ছিলেন না, বরঞ্চ তিনি বেশ কড়া স্পষ্ট স্বরে আর কি তিনি তার বার্তাগুলো দিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন যিনি ঘরের লড়াই বাইরে ফাঁস করবেন তাকে তিনি একদম ঘ্যাচাং ফু করে দেবেন, মানে দল থেকে সোজা আউট আর কি। আমার মনে হয় তৃণমূল নেত্রীর কথাবার্তায় তৃণমূল নেতা বা মুখপাত্রদের চাপ নেওয়ার বিশেষ কিছু নেই, চাপে পড়ারও কিছু নেই। কিছু কিছু সময় বেশি কথা বলার থেকে যে চুপ করে থাকাই ভালো, সেই উদাহরণ তো তাদের হাতের সামনেই তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। মানে চুপ করে থাকলে কি হয়, তারা তো সবসময় এন্ড গেমটা খোঁজেন না, কোনটাতে কিসে লাভ কিসে ক্ষতি। এটা হচ্ছে নেতাদের সবসময় একদম আলটিমেট মতি আর কি, তারা সবসময় বুঝে নেওয়ার চেষ্টা করে। তাদের সামনে তো হাতের সামনে হাতে গরম প্রমাণ রয়েছে। সবংয়ের বিধায়ক, রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া, তাকে সাম্প্রতিককালে সেরকম কোনো 7-5 দেখেছেন? দেখেননি। প্রচুর কথা বলতে দেখেছেন? দেখেননি। কিন্তু গতকালের বৈঠকের পর তার ওপর, এর আগেও মন্ত্রিসভার বৈঠকের শেষেও তার ওপরেই কিন্তু ব্রিফিংয়ের দায়িত্ব দিয়েছেন তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় কি বোঝাচ্ছেন যে চুপ করে থাকলে পুরস্কার পাওয়া যাবে? মানে সেরকমই পুরস্কার পাচ্ছেন মানস ভুঁইয়া। আরেকটা প্রশ্ন, দলীয় অনুশাসন জোরদার করলেই কি তৃণমূলের নবীন আর প্রবীণে সন্ধি হয়ে যাবে? দলের কথা বাইরে প্রকাশ করতে বারণ করেছেন তৃণমূল নেত্রী, কিন্তু তারপরেও তো কিছু কিছু কথা বাইরে ঠিকই চলে আসছে। সেরকমই কিছু কথা আমাদের কানে এসছে, তার মধ্যে একটা কথাই খালি কানে বাজছে। ওই বললাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি দলের ভেতরে এবং বাইরে বারবার বলেছে দল যা বলবে তাই তিনি করবেন। দলের বৈঠকে দল যতক্ষণ না বলেছে, মানে দলনেত্রী আর কি, তিনি নাকি কথাই বলতে চাইছিলেন না, পুরো চুপ করেছিলেন। শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বলায় তিনি শুভেচ্ছা বার্তা দিয়েছেন সবাইকে। আর একটা দুটো কথা, অভিষেকের এই কম কথা বলার মধ্যেই তৃণমূলের অনেকেই নাকি সিঁদুরে মেঘ দেখেছেন, যাদের মনে হচ্ছে ঝড়ের আগে যেরকম 4-5টাই বললাম গুমোট হয়ে থাকে, সেরকমই দলের ভেতরটাও এখন ক্রমশ গুমোটটা বাড়ছে। আচ্ছা, ঝড় যদি ওঠে তাহলে কিন্তু কিছু গাছ তো পড়বেই। ঝড় হিসেব করে কিন্তু কিছু ফেলে না, চারপাশে অনেক কিছু জায়গায় লণ্ডভণ্ড করে, জিনিসপত্র এদিক ওদিক ছিটকে ঠিটকে পড়ে। এবার লোকসভা ভোটের আগে তৃণমূলকে যদি ঘরের ভেতর ঝড় সামলাতে হয়, তাহলে ভোটের ময়দানে বিরোধীরা তারা ঝড় তুলবে কি তুলবে না, বা সেই সময় তারা তো ধরে নিতে হয় লড়াইয়ে কখনো প্রতিপক্ষকে ছোট করে মনে করতে নেই, নিজেদের প্রস্তুতিটা রাখতে হয়। সেই প্রস্তুতিটা নেওয়ার সুযোগটা কখন পাবে বলুন তো? মানে প্রতিপক্ষের দুর্বলতার সুযোগ কাজে লাগানো, সেটাই তো বিরোধীদের কাজ, বা সমস্ত দলেরই সমস্ত সুযোগ সন্ধানী খেলোয়াড়ের কাজ। বিরোধী বেঞ্চে এরকম খেলোয়াড় কি একদম নেই যিনি এরকম সুযোগ সন্ধানী একটা ভূমিকায় রয়েছেন এবং চান্স পেলেই কোথায় ফাঁক ফোকর আছে সেই জায়গাটা কাজে লাগাবেন? নয়া পায়তারা বলে না, রাজনৈতিক পায়তারা, নতুন রাজনৈতিক পায়তারা। একটা মুখ্যমন্ত্রী 15 বছর ক্ষমতা থাকার পর দলের উপরে তার যে লাগাম নেই, তার প্রমাণ তাকে ভয় দেখাতে হচ্ছে, অ্যাকশান নেব বলতে হচ্ছে, কিচ্ছু করবার ক্ষমতা নাই তার। সে এখন নখদন্তহীন এক বাংলার মুখ্যমন্ত্রী, বিশেষ করে তার নিজের দলের কাছে। কোন দল এমন জায়গায় পৌঁছেছে না, এখন পিসি ভাইপোর লড়াই চলছে। একজন বলছে 60 বছর হলে হাঁটতে পারে না, আর একজন বলছে আমরা 60 বছর হলে রিটায়ারমেন্ট দিই না। এই কোন দল আস্তে আস্তে এমন জায়গায় যাবে, ভোটের আগে দেখবেন মুসুল পর্ব শুরু হয়ে গেছে। আমি নিশ্চিতভাবে
আমরা একটি বৈঠক দেখেছি, সেখানে মাননীয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সী, আমরা সকলকেই দেখেছি। এর মধ্যে ছবি তোলার কোন মুহূর্তে কাকে কোন দিকে তাকিয়ে কী অবস্থায় কোন মুখের ভঙ্গি দেখা গেছে অত বিস্তারিতভাবে বুঝতে পারিনি। মুখপাত্র গোটা বিষয়টার মধ্যে বেশ মজার রসদ পেয়েছেন, এটা ঠিক। মানে তারাও জানেন কোন বিষয় থেকে রাজনীতিতে কোন অ্যাঙ্গেলে কিভাবে নিজেদের মতো করে ব্যাখ্যা করতে হয়। আর আমরা বুঝেছি যে প্রতিপক্ষ দলগুলোর মধ্যে সুযোগ সন্ধানী প্লেয়ারের কোনো অভাব নেই। সুযোগ সন্ধানী প্লেয়ারের কি অভাব ঘটিয়েছে সেই রকম করে বলতে হয়। শুনলেন তো পরপর বক্তব্যগুলো, একটা চান্স পেয়েছে ব্যাস। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কালকে যখন বলেছিলেন তখন কিন্তু তার বলার পর তিনি বলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে শুভেচ্ছা বার্তার সঙ্গে 2-4টে কথা বলেছেন, তার মধ্যে কিন্তু একটা প্রশ্নও ছিল বলে শুনেছি। তৃণমূলের সাধারণ সম্পাদক নাকি জানতে চেয়েছিলেন যে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তিনি যে আন্দোলনটা শুরু করেছিলেন সেই আন্দোলনটা ঝিমিয়ে গেল কেন। 100 দিনের টাকা আদায় করতে তো তিনি দিল্লি গেছিলেন, কলকাতায় রাজভবনের বাইরে ধর্নায় বসেছিলেন, মানে টপ লেভেলে একদম সব থেকে উঁচু সুরে আন্দোলনটা তিনি বেঁধে ফেলেছিলেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় তো তারপর দিল্লি গেছিলেন, সেটা তো একই উদ্দেশ্যে 100 দিনের টাকা আদায়। কিন্তু মুখ্যমন্ত্রীর দিল্লি সফরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মানে মন ভরেনি। তার মনে হয়েছে যে তার ব্যাপারটা একটু ওই ঝিমিয়ে যাওয়া পর্যায়ের মধ্যেই তিনি যে উচ্চতায় নিয়ে গেছিলেন তার থেকে তিনি কি মনে করছেন তারপরেই একটুখানি কমে গেছে। মানে তার মধ্যে এই দিল্লি সফর, মুখ্যমন্ত্রীর দিল্লি সফর, এটাকেও কি তিনি ধরছেন? সেজন্যই কি তিনি কালকে জানতে চেয়েছিলেন যে তার আন্দোলনকে ধরে রাখতে কেন দলের একাংশ গা ঘামালো না? কাল তৃণমূলের মিটিং হলো, আজ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কিন্তু হয়তো সেই কথা মাথায় রেখেই ফের বঞ্চনা ইস্যুতে সুর চড়িয়েছেন। শুধু আর্থিক বঞ্চনা নয়, মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্যের নাম বদলে সবুজ সংকেত দিতেও নাকি কেন্দ্র গড়িমসি করছে। এবার এটার পর কেউ যদি মনে করেন আবার আন্দোলনের ক্ষেত্রগুলো বড্ড ছড়িয়ে যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেটা বলেছে শুধু সেটা নিয়ে বললে, মানে ওই বকেয়া টাকার জন্য বললে মনে হতো তারই কথার জবাব দিচ্ছেন, সেই জন্যই কি মুখ্যমন্ত্রী এই নাম বদল ঠাম বদলের মতো ইস্যুকেও একই সঙ্গে জুড়ে দিলেন? বাংলা দীর্ঘদিন অনেক ব্যাপারেই বঞ্চিত। বাংলা ধ্রুপদী ভাষাকে স্বীকৃতি দান থেকে বঞ্চিত করেছেন, তাও দীর্ঘদিন ধরে বাংলা রাজ্যের নামটা তারা দিচ্ছেন না। কুম্ভ মেলার স্বীকৃতি পেয়েছে, আমরা খুশি। কুম্ভ তো অনেকদিন পর হয়, প্রতি বছর হয় না। গঙ্গাসাগর প্রতি বছর হয়, কোন দিকে কম আছি আমরা? অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাতে আশ্বস্ত হতে পারলেন নাকি পারলেন না? এর উত্তর আমাদের কারোর কাছে নেই। কি ভাবছেন সেটা পরবর্তী ক্ষেত্রে রাজনৈতিক নেতারা তাদের ভাবনার হদিশ একমাত্র তারাই দেন, বুঝিয়ে দেন, কখনো আকার ইঙ্গিতে, কখনো স্পষ্ট ভাষায়। আমরা শুধু একটা জিনিস জানতে পারছি বা বুঝতে পারছি, এই বঞ্চনার ইস্যু নিয়ে লড়াইটা সেটা কিন্তু থামছে না, এবার আরও বরঞ্চ বিস্তৃত হচ্ছে। এবার শিক্ষা খাতেও কেন্দ্রীয় বরাদ্দ নাকি বন্ধ হতে বসেছে, ফলে আবার একটা বঞ্চনার অভিযোগ। এবার এই বঞ্চনার সঙ্গে ওই বঞ্চনাগুলোর কী সম্পর্ক সেটা কালকে বলবো আপনাদের।